বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের স্বাস্থ্য সুরক্ষা এর নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই নমুনা প্রশ্নটি দিয়েছে এনসিটিভি থেকে যে নমুনা প্রশ্নপত্রটি দিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নটি যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো, ইনশাআল্লাহ তোমরা 100% কমন পেতে পারো। আবার এখানে 50% কমন পেতে পারো, আবার 70% কমন পেতে পারো। ভাগ্য ভালো থাকলে 100% কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেখো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। তোমাদেরকে 3 ঘন্টা সময় দেওয়া হবে এটা লেখার জন্য, প্রশ্ন উত্তর লেখার জন্য। ক বিভাগে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, এখানে তোমাদের থাকবে 25 মার্ক। এই 25 মার্কের ভিতরে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউতে থাকবে 15 মার্ক, মানে প্রত্যেকটাতে 1 মার্ক করে থাকবে। 15টা প্রশ্ন থাকবে, 15টা প্রশ্নে 15 মার্ক থাকবে, এক একটাতে 1 মার্ক। ওকে, তো 1 নম্বর প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটা? সবচেয়ে শক্তিশালী মিডিয়া হচ্ছে টেলিভিশন। এই টেলিভিশন ব্যবহার করে, যেমন ভারতে তারা অপপ্রচার চালাচ্ছে, তারপরেও ভারতের লোক, বাংলাদেশের অনেক হিন্দু লোক বা অনেকেই কিন্তু সেই অপপ্রচারকে বিশ্বাস করতেছে। তাহলে কি দেখো, এখানে এই তারা অপপ্রচার চালাচ্ছে মানে মিথ্যা ছড়াচ্ছে, সেই মিথ্যাটাকেও মানুষ কিন্তু সত্য হিসেবে গ্রহণ করতেছে। সবাই জানে যে এটা মিথ্যা, তারপরে সেটাকে গ্রহণ করতেছে, কারণ এটা সবচেয়ে একটা শক্তিশালী মিডিয়া সেটা। ঠিক আছে, স্বাস্থ্য সেবা পাওয়া কোন ধরনের অধিকার? এটা হচ্ছে মানবিক অধিকার, মানবিক, সবাই পেতে মানে এইটা পাওয়ার অধিকার রয়েছে। নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা? এটা হচ্ছে ফিল্ড হকি, গ নাম্বার। নিচে কোনটি আউটডোরে খেলা হয়? আউটডোরে মানে কি, বাইরে খেলা হয়, যেমন ফুটবল খেলা হয়। এরপরে 5 নম্বর, প্রতিবন্ধীদের হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে দলে মোট কতজন খেলোয়াড় থাকে? প্রত্যেক দলে মোট কতজন খেলোয়াড় থাকে? থাকে হচ্ছে 7 জন। এই যে শুদ্ধাচারের অভাবে আমাদের কি হয়? এখানে আমাদের যেটা হয়, মানসিক শান্তি ও দৃঢ়তার অভাব বোধ হয় এবং মূল্যবোধ ও আত্মমর্যাদা নষ্ট হয়। এটা হবে ক নম্বর। হকি খেলার সময়কাল সাধারণত কত হয়? এটা হচ্ছে 60 মিনিট হয়। হকি খেলার সময় সাধারণত 60 মিনিট হয়, 60 মিনিট। এটা হবে ঘ নম্বর। 8 নম্বর প্রশ্ন, কোন একটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ উপায় কোনটি? সেটা হচ্ছে সবার সঙ্গে বোঝাপড়া করে সমঝোতা। নিচের উদ্দীপকটি পড়ে 9 ও 10 নং প্রশ্ন উত্তর দিতে হবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য 2 মে 2023 সালে সরকার কর্তৃক একটি নীতিমালা প্রণয়ন করা হয়। এই নীতিমালা 29 জুন 2023 তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। এখানে 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উক্ত নীতিমালার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে খ নাম্বার, বুলিং র্যাগিং এর অবসান। তারপরে 10 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে উল্লেখিত নীতিমালার বাস্তবায়ন হলে কি হবে? দেখো, যৌন হয়রানি বন্ধ হবে, নিপীড়ন ও সহিংসতা সম্পর্কে সচেতনতা তৈরি হবে, আইনের আশ্রয় গ্রহণের সুযোগ তৈরি হবে। এটার অ্যান্সার হবে সবগুলো। ঘ নম্বর, ভালো থাকার উপায়গুলো সঠিকভাবে জানার জন্য নিচের কোনটি দরকার? এটা হবে সঠিক উৎসের ব্যবহার। নিচের কোনটি শুদ্ধাচারের অন্তর্ভুক্ত? এটার অ্যান্সার হবে লাস্টেরটা, অন্যায় প্রতিরোধের উদ্যোগ গ্রহণ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, কিভাবে? এটা দাঁড়াতে হয় বুদ্ধি দিয়ে। ভারতের বিরুদ্ধে, ভারত যে এখন অন্যায় করতেছে, আমাদের অপপ্রচার চালিয়ে বিশ্বের দরবারে আমাদের দেশটাকে একটা খারাপ দেশ বা সুনামটাকে বিনষ্ট করার জন্য, তো এটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে বুদ্ধি দিয়ে, তাই না? তাদের যে ভারতীয় যে মিডিয়া গুলো আছে, প্রচুর পরিমাণ তারা অপপ্রচার চালাচ্ছে আমাদের দেশের বিরুদ্ধে, তো আমাদেরও সেটা রুখে দাঁড়াতে হবে এই বুদ্ধি দিয়ে। নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয়? পারিবারিক যোগাযোগ। নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? তো সামাজিক যোগাযোগ মাধ্যম তো ফেসবুক। তো এমসিকিউ দেখার পরে আমাদের এক কথা উত্তর দেখবো, এরকম এক কথা উত্তর আসবে। কয়টা আসবে? 10টা। 10টাতে 10 মার্ক থাকবে, মানে এখানেও এমসিকিউর মধ্যে প্রত্যেকটাতে 1 মার্ক করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, কোন ধরনের কাজের মাধ্যমে সহপাঠীদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে? এটার উত্তর হচ্ছে 1 নম্বর, দলীয় কাজের মাধ্যমে। দলীয় কাজের মাধ্যমে সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটির বিকল্প নেই? যেটা সমঝোতার বিকল্প নাই। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ লেখো। আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ হচ্ছে সচেতনতা তৈরি করা।
এরপরে নিপীড়নের শিকার হলে জরুরি সেবা পেতে কল করার জন্য হেল্পলাইন গুলোর যে কোনো একটির নম্বর লেখো। একটার নাম হচ্ছে 999। আমরা তো এটা জানি, তাই না? 999-এ ফোন দিলে জরুরি সেবা পাওয়া যায়। একটি 2 থেকে 3 মিটার লম্বা দাগের পেছন বা বৃত্তের মাঝখান থেকে বল ছোড়াকে কি বলা হয়? বল ছোড়াকে বলা হয় সফট বল থ্রো বলা হয়, সফট বল থ্রো। তারপরে 6 নাম্বার, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও মত বিনিময়ের জন্য কোনটি অত্যন্ত সহায়ক? যেটা অত্যন্ত সহায়ক সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মিডিয়া আমাদের নানা বিষয়ে কি প্রদান করে থাকে? তথ্য প্রদান করে থাকে, তথ্য। আর এরপর 8 নাম্বার, সাইবার স্টকিং কি ধরনের আচরণ? এটা হচ্ছে নিপীড়নমূলক আচরণ। কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংস পরিস্থিতি তৈরি হয়? এটা হচ্ছে সমঝোতা। স্বাস্থ্যসেবা পাওয়া কি? মানবাধিকার। স্বাস্থ্যসেবা পাওয়া কি? মানবাধিকার। তো ক বিভাগ শেষ। এরপর আমাদের খ বিভাগ। খ বিভাগে 10টা প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন, মানে অনেক ছোট ছোট প্রশ্ন। এখানে প্রত্যেকটা প্রশ্ন 2 মার্ক করে থাকবে। এখানে দেখো তাহলে 10 দুগুণে 20 মার্ক থাকবে এখানে এই সংক্ষিপ্ত প্রশ্নে। যেমন প্রথম প্রশ্ন 1 নাম্বার, যোগ ব্যায়ামের উপকারিতা লেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা, তোমাদের জন্য আমরা খুবই স্বল্প টাকার বিনিময়ে আর্টস, কমার্স, সায়েন্সের জন্য আলাদা আলাদা কোর্সের ব্যবস্থা করেছি। যেমন বিজ্ঞান বিভাগীদের জন্য 5টা সাবজেক্ট, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, এই 5টা সাবজেক্ট প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে পড়তে পারবা। ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, ক্লাস 7 দিনই হবে, তাও আবার প্রতিদিন 2টা করে ক্লাস হবে। ওকে, তো মাত্র 550 টাকায়। অলরেডি এখানে প্রায় 22 জনের মতো ভর্তি হয়ে গেছে। তোমরা ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। আমরা 15 তারিখ থেকে আমাদের ক্লাস আরম্ভ করে দেব। ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, কোনো কিছু জানার দরকার থাকলে এখানে জানতে পারো। আবার যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য মাত্র 220 টাকার বিনিময়ে গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়ানো হবে। এখানে ক্লাস হবে 3 দিন, ঠিক আছে? এরপরে যারা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, যারা মানে 70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212 এর আশেপাশে রয়েছে, যেমন এখানে উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, পশ্চিম মেরুল, পূর্ব মেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, বনানী, বনশ্রী, আফতাবনগর, তারপর এই সমস্ত এলাকায় যারা রয়েছে আর কি আশেপাশে, এখানে এসে ভর্তি হতে পারো, রামপুরা সহ বিভিন্ন এলাকা থেকে। তো যোগ ব্যায়ামের উপকারিতা হচ্ছে, যোগ ব্যায়াম এমন এক ধরনের ব্যায়াম যেটিকে ঝোঁকা, দাঁড়ানো, তারপরে উল্টানো, মোচড়ানো ইত্যাদি ভঙ্গি যুক্ত থাকে। যেটিতে যোগ ব্যায়ামের উপকারিতা অনেক। নিচে যোগ ব্যায়ামের কয়েকটা উপকারিতা তুলে ধরা হলো। যেমন শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। 2 নাম্বার, শরীরে জমে থাকা বিষ মানে টক্সিন দূর করতে যোগাসন খুবই গুরুত্বপূর্ণ। হজম শক্তি উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। চাপ দূর করতে যোগাসনের বিকল্প নেই। শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যোগাসন। মনের চঞ্চলতা কমায়, ধৈর্য শক্তি বাড়ায়। মেয়েদের পিরিয়ডের সময় ব্যথা নিরাময় করতে সাহায্য করে। যোগাসন বিচলিত বিক্ষিপ্ত মনকে শান্ত করতে সাহায্য করে। এরপরে 2 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন কি? আচ্ছা, এই যে দেখো এখানে অনেকগুলো পয়েন্ট আমাদের লেখা হয়েছে। তোমরা এখানে যে কোনো 2টা বা 3টা পয়েন্ট লিখতে পারো, ঠিক আছে? 3টা 4টা যা মনে থাকে তাই লিখে দিবা। এগুলো মুখস্থ করবা না, জাস্ট বুঝে তারপরে। স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কি বুঝো? স্বাস্থ্যসেবা একটা মানবাধিকার। স্বাস্থ্যসেবা বলতে রোগ, অসুস্থতা, আঘাত এবং অন্যান্য শারীরিক ও মানসিক বৈকল্য প্রতিরোধ, নির্ণয়, চিকিৎসা, নিরাময় এবং আরোগ্য লাভ করাকে মানুষের স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ বা উন্নত করাকে বোঝায়। স্বাস্থ্য পেশাজীবী এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। সামাজিক ও অর্থনৈতিক অবস্থান, লিঙ্গ এবং যৌন বৈচিত্র্য ভেদে যে কোনো মানুষের মর্যাদার সঙ্গে তার প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্তৃক সেবাদানের প্রতিশ্রুতিবদ্ধ দায়িত্বই হলো স্বাস্থ্যসেবার প্রাতিষ্ঠানিক কি বলতো দায়িত্ব। তো এটা হচ্ছে স্বাস্থ্যসেবা দায়িত্ব বলতে বোঝালো। আউটডোর খেলা সবার জন্য উপযোগী নয় কেন? আউটডোর মানে কি? বাইরের খেলা। যেমন ফুটবল একটা আউটডোর। আউটডোর মানে কি? দেখো, ইনডোর আর আউটডোর। ইনডোর মানে যেটা রুমের ভিতরে বা ঘরের ভিতর খেলা যায়,
আর আউটডোর মানে যেটা বাইরে খেলতে হয়, যেমন ফুটবল, ক্রিকেট একটা ইনডোর ও আছে আর কি, আউটডোরই বেশি খেলা হয়। ঘরের বাইরে খেলার মাঠ বা বড় খোলা জায়গায় যেসব খেলা অনুষ্ঠিত হয় তাকে আউটডোর গেমস বলা হয়। আউটডোর খেলা খেলতে হলে শারীরিক এবং মানসিক যোগ্যতা এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হয়, আর এগুলোর অভাবে আউটডোর খেলা সবার জন্য উপযোগী হয় না। তাছাড়া শারীরিক সক্ষমতা, মনোবল এবং আত্মবিশ্বাসের অভাবে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি খেলায় অংশগ্রহণ করতে সক্ষম হয় না। প্রতিবন্ধী শব্দটা ইউজ না করাই ভালো, তোমরা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন, ঠিক আছে, বা স্পেশাল চাইল্ড। যেটা ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হকি, সফটবল, নিক্ষেপ, ভলিবল, হাডুডু ইত্যাদি এসব খেলায় বুদ্ধির পাশাপাশি অনেক শক্তির প্রয়োজন হয়। পঙ্গু হলে এসব খেলা খেলতে পারে না। তাছাড়া দৃষ্টি প্রতিবন্ধীরা এসব খেলা খেলতে পারে না, কারণ এসব খেলায় বল এবং নির্দিষ্ট স্থানের দিকে লক্ষ্য রাখতে হয়। তারপরে 4 নম্বর প্রশ্ন, সাইবার টিনস কি, ব্যাখ্যা করো। সাইবার টিনস একটা মোবাইল অ্যাপ। সাদাত রহমান নামের নড়াইলের একজন কিশোর তার এলাকার যৌন হয়রানি, নিপীড়ন এবং সহিংসতা বন্ধের জন্য সাইবার টিনস একটি মোবাইল অ্যাপ তৈরি করে। এই যে সাদাত রহমান, এনাকে আমি চিনি, আমার বাসা তো নড়াইলে, ঠিক আছে। এ ধরনের নির্যাতনের শিকার হয়ে এই অ্যাপস এর মাধ্যমে স্থানীয়ভাবে অনেকে অভিযোগ করতে পেরেছে, ফলে অপরাধীকে আইনানুগ শান্তির আওতায় আনা সম্ভব হয়েছে, ঠিক আছে। এই অবদানের জন্য 2020 সালে তাকে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে, এই জন্য আর কি। এরপর 5 নম্বর, প্রতিষ্ঠানে কিভাবে বুলিং রোধ করা যায়, ব্যাখ্যা করো। প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণের মাধ্যমে বুলিং রোধ করা যাবে বলে আমি মনে করছি। কেউ যদি যৌন হয়রানি, নিপীড়ন এবং সহিংসতা সংক্রান্ত কোনো পরিস্থিতির সম্মুখীন হয়, তাহলে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সে সরাসরি বিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে জানাতে পারবে। যদি কেউ জানাতে ভয় পায়, তার মধ্যে দ্বিধা কাজ করে, সেক্ষেত্রে সে উপদেষ্টা বা টিমের প্রধান বা অন্য কোনো শিক্ষক বা নির্ভরশীল ও বিশ্বাসযোগ্য যে কোনো ব্যক্তির মাধ্যমে বিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে জানাতে পারবে। ঝুঁকিপূর্ণ আচরণ এবং আসক্তিতে কেউ জড়িয়ে পড়েছে জানলেও তাকে সহায়তা করার জন্য সুরক্ষা টিমের উপদেষ্টা ও প্রধান অথবা অন্য যে কোনো শিক্ষক বা নির্ভরশীল বিশ্বস্ত ও যিনি এ বিষয়ে সহযোগিতা করতে পারবেন এমন ব্যক্তিকে জানাতে হবে। এছাড়া বুলিং এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অপরাধের শাস্তির বিষয়ে সচেতনতা বাড়ানোর মাধ্যমেও শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং কাণ্ড রোধ করতে পারে ভূমিকা রাখা যাবে বলে আমি মনে করছি। তারপর 7 নম্বর, সমঝোতা বলতে কি বোঝায়। সমঝোতা হলো দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার জন্য হওয়া আলোচনা, যার মাধ্যমে উভয় পক্ষই নিজ নিজ জায়গা থেকে কোনো একটি গ্রহণযোগ্য ও লাভজনক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে। 8 নম্বর, আত্মরক্ষায় তুমি কি পদক্ষেপ নিবে, লেখো। দেখো, আত্মরক্ষায় আমি নিম্নোক্ত পদক্ষেপগুলো নিতে পারি, যেমন আমরা দৃঢ়তার সাথে না বলতে পারি। আমরা কি বলতে পারি, না বলতে পারি। তারপরে খারাপ মানুষ বা খারাপ কাজ থেকে দূরত্ব বজায় রাখতে পারি। উৎপীড়নের মুখোমুখি হলে প্রতিবাদ করতে পারি। উৎপীড়নের শিকার হলে সাহায্য চাইতে পারি। উপহার গ্রহণে সতর্ক থাকতে পারি। নির্যাতনের শিকার হলে তা বড়দের সাথে শেয়ার করে সাহায্য চাইতে পারি। আইনগত সাহায্য চাইতে পারি এবং সুরক্ষা টিমের সাহায্য নিতে পারি। এরপরে 9 নম্বর, আসক্তি দৈনন্দিন জীবনে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, তা ব্যাখ্যা করো। আসক্তি দৈনন্দিন জীবনে যেভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা নিম্নে তুলে ধরা হলো। যেমন এখানে দৈনন্দিন জীবনযাপন বা দৈনন্দিন কাজ, পড়াশোনা, খেলাধুলা, এমনকি ঘুমের সময়ও ব্যাহত হতে পারে। ধীরে ধীরে এর উপর নির্ভরতা এবং সময় দেওয়ার পরিমাণ বাড়তে থাকে। অনেক সময় দেখতে পাই, বুঝতে পারি অনেক ক্ষতি হতে যাচ্ছে, তারপরেও সরে আসতে ইচ্ছা করে না। কেউ সরে আসতে বললে তার উপর রাগ হয় এবং অনেক সময় খারাপ আচরণ করি, যা নিয়ে পরে আবার নিজের উপরে কি মন খারাপ হয়। এখানে দেখো, এরকম আরো কয়েকটা পয়েন্ট তুমি লিখবা, ততটুকু মনে থাকে। যে বিষয়ে নির্ভরশীল হয়ে পড়ি তা থেকে বিরত থাকতে গেলে কিছু শারীরিক এবং মানসিক অস্বস্তি বোধ হয়। কখনো কখনো সমস্যা, এমনকি রোগ দেখা যায়। শরীর এবং মনে নেতিবাচক প্রভাব পড়ে।
এর থেকে পারস্পরিক সম্পর্ক খারাপ হয়ে থাকে, ফলে সামগ্রিকভাবে ভালো থাকা ও সুস্বাস্থ্য ব্যাহত হতে হয়। আচ্ছা, এরপর 10 নম্বর প্রশ্ন, পারিবারিক অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা এবং স্বাস্থ্য অধিকার রক্ষায় ভূমিকা কি? পারিবারিক অসুস্থ, তোমার পরিবারে যারা রয়েছে তারা যদি কেউ অসুস্থ হয়, মনে করো তোমার দাদি অথবা নানি, দাদা দাদি এরকম থাকে, তো এরকম যদি কেউ অসুস্থ হয় তাদেরকে কি অবশ্যই পরিচর্যা করতে হবে। তো পরিবারে অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদের প্রতিদিনের পুষ্টিকর এবং সুষম খাবারের দিকে নজর রাখতে হবে। তাদের প্রতি যত্নশীল মনোভাব এবং আচরণ প্রদর্শন করব। কোনো কারণে অসুস্থ বোধ করলে তৎক্ষণাৎ নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাব। ঠিক সময়ে পরিমাণগত ঔষধ খেতে সাহায্য করব। তো এটা ছিল খ বিভাগ। এখন গ বিভাগ। গ বিভাগ দেখো, এটা রচনামূলক প্রশ্ন থাকবে। এখানে দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন থাকবে, আবার দৃশ্যপট নির্ভর থাকবে। তো দৃশ্যপট বিহীন যেগুলো উদ্দীপক থাকবে না, তাদেরকে দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন বলা হয়। এরকম 5টা প্রশ্ন থাকবে, 5টা থেকে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটাতে 5 মার্ক করে থাকবে, 3 5 15 মার্ক থাকবে। যেমন প্রথম প্রশ্ন, ঝুঁকিপূর্ণ আচরণের প্রভাব ও ফলাফল ব্যাখ্যা করো। ঝুঁকিপূর্ণ আচরণের প্রভাব ও ফলাফল সম্পর্কে নিচের ছকের মাধ্যমে আমরা উল্লেখ করব, যেমন যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা, অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল। যেমন দেখো এখানে যৌন হয়রানি, নিপীড়ন, অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করা, কাউকে যেখানে মনে করো তুমি যেখানে কাউকে স্পর্শ তোমাকে করা যায়, সেই সমস্ত জায়গায় স্পর্শ করা যায়। মানে আমি মনে করো তোমার, যদি তুমি ছেলে হও, তোমার হাতটা ধরতে পারি বা এরকম কোনো কথা বলতে পারি এরকম, কিন্তু তুমি যদি মেয়ে হও, তোমার তো হাত ধরে আমি কথা বলতে পারবো না, তাই না? এগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ। ভয়, এর ফলে কি হয়? ভয় তৈরি হয়, অস্বস্তি, আতঙ্ক, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরকম। ফলাফল, স্বাভাবিক কাজকর্ম এবং পড়াশোনা বিঘ্নিত হয়, মানসিক অস্বস্তি কাজ করে। তোমাকে যদি এরকম কেউ করে, তাহলে অবশ্যই সে বিষয়ে তুমি এরকম চিন্তা ভাবনা বা এরকম মানসিক অস্বস্তির ভিতর না থেকে অবশ্যই তোমার পিতামাতা বা যাদেরকে বলা উচিত, টিচার বা এরকম টিচারই যদি এরকম করে, তাহলে কি পিতামাতাকে বলতে হবে। যৌন হয়রানি করা চারিত্রিক কলুষতা তৈরি করে, ঠিক আছে? যৌন হয়রানি যদি করো, কাকে সেক্সুয়ালি কাউকে যদি হ্যারাসমেন্ট কেউ কাউকে করে, তো এটা করতে পারে। এর কারণে কি হয়? হতাশা তৈরি হয়, এতে জীবনের স্বাভাবিক গতি প্রবাহ বাধা তৈরি হয়। উপহাস করা, কারো চেহারা নিয়ে, কারো চেহারা কালো, কাউকে এরকম উপহাস করতে পারে। তো এই উপহাস করার ফলে কি হয়? প্রবাসে বিব্রত বোধ সৃষ্টি হয়, ঘরে বাইরে বের হতে সংকোচ বোধ হয়, তাই না? একটা লোকের চেহারা খারাপ, তার জন্য কেউ যদি তাকে করে, উপহাস করে, যেমন এই যে, না কারোর নাম বলবো না, তো এখন যদি মনে করো তাকে কেউ বলে যে তোর চেহারা খারাপ, তোর এই অবস্থা এরকম, তাহলে তো সে বাইরে গেলে তাকে সবাই, মানে সে নিজেই বাইরে যেতে সংকোচ বোধ করবে আর কি। পোশাক ও শরীর নিয়ে মন্তব্য করা, পোশাক নিয়ে, তোর পোশাক ময়লা বা অথবা ছেঁড়া, তারপরে মনে করো তোর শরীরে এরকম, তোর আছে না অনেকে মনে করো একটু অন্য টাইপের শারীরিক ভাবে কোনো থাকতে পারে, ক্ষতি থাকতে পারে কারো, তাই না? তো এই যে বিশেষ স্পেশাল যে চাইল্ড বা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন কেউ থাকতে পারে, তাদের নিয়ে যদি এরকম করা হয়, তখন মানে চক্ষু লজ্জার জন্য মেয়েরা বাইরে আসতে পারে না, লেখাপড়ার উপরে বিরূপ প্রভাব তৈরি হতে পারে। আচ্ছা, শরীর নিয়েও মন্তব্য করা যায়, ভালো মানুষকে শরীর নিয়ে মন্তব্য করা যায়। একটা মেয়ের চেহারা ভালো, বাস ভালো, তখন বখাটে ছেলে ফেলে অনেক ফালতু কথাবার্তা বলে, এরকম বলে এরকম কি যাচ্ছে, এখান দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম বলি না, টিস করা যেটাকে বলি। অতিরিক্ত মোবাইল ব্যবহার ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়, পড়াশোনার জন্য ক্ষতি এবং বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হয়। আপত্তিকর ছবি আঁকা, যে আপত্তিকর, আত্মসম্মানে বাধা সৃষ্টি হতে পারে। আপত্তিকর ছবি, কেউ যদি কারোর আপত্তিকর ছবি তোলে বা আঁকে, তাই না? আপত্তিকর মানে মনে করো ল্যাংটা বা এ ধরনের ছবি যদি কেউ কারোর আঁকে বা ছবি তোলে, তাহলে আত্মসম্মানে বাধা সৃষ্টি হয়, বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যায়। ভয় দেখানো, আতঙ্ক সৃষ্টি করা, মনে করো তুমি কারোর একটা কোনো আপত্তিকর ছবি তোমার কাছে আছে, এখন তুমি তাকে বললে যে ব্ল্যাকমেইল করলে যে এত টাকা বা এরকম কিছু দাবি করলে যে এটা না করলে তোমাকে এটা সবাই দেখাই দেবে, এটা ভয় দেখানো, তাই না? এর জন্য কি আতঙ্ক সৃষ্টি হয়, উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। অনেক মেয়ে ছেলে এই জন্য আত্মহত্যা করে বসে। 2 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী উভয়েরই কিছু অধিকার রয়েছে, বুঝিয়ে লেখো।
উত্তর হচ্ছে স্বাস্থ্যসেবা পাওয়া একটি মানবাধিকার। স্বাস্থ্যসেবা গ্রহণকারীর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যেমন কিছু অধিকার রয়েছে, তেমনি স্বাস্থ্যসেবা প্রদানকারীর কিছু অধিকার রয়েছে। সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান, লিঙ্গ ও যৌন বৈচিত্র্য ভেদে যে কোনো মানুষের মর্যাদার সাথে তার প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। শিশু ও বয়স্ক প্রতিবন্ধকতা এবং অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যেসব বিশেষ অধিকার রয়েছে সেগুলো হলো, দেখো, বৈষম্যহীন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, কোথা হতে এবং কার থেকে স্বাস্থ্যসেবা নিতে হবে সে বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার, নিজ রোগের জন্য উপাত্ত সহজবোধ উপায়ে জানার অধিকার, এগুলা। তারপর দেখো এরকম আরো অনেক রয়েছে, রোগের জন্য উপাত্ত, এত তো লেখার দরকার নেই, তাই না? যতটুকু মনে থাকে ততটুকু লিখবা। তারপরে অপ্রাপ্ত বয়স্ক এবং আইনগত সিদ্ধান্ত নিতে অযোগ্য ব্যক্তির ক্ষেত্রে আইনগত অভিভাবকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, সচেতন ব্যক্তির ক্ষেত্রে আইনগত অভিভাবকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, প্রয়োজনীয় তথ্যপত্র সহ স্বাস্থ্য শিক্ষা পাওয়ার অধিকার, সর্বাবস্থায় রোগীর সম্মান বজায় রাখার অধিকার, রোগী হিসেবে তার আধ্যাত্মিক ও নৈতিক সান্ত্বনা পাওয়ার অধিকার। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে স্বাস্থ্যসেবা গ্রহণকারী যেমন অধিকার রয়েছে, তেমনি স্বাস্থ্যসেবা প্রদানকারী হিসেবে চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক বা অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদেরও কিছু অধিকার রয়েছে। স্বাস্থ্যসেবা কর্মীর এ সকল অধিকার নিশ্চিত করা যদি না হয়, তাহলে কখনোই আমরা একটা গুণগত মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বয়সন্ধিকালে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যসেবা বা চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতনতামূলক একটা পোস্টার বা লিফলেট তৈরি করো। বয়সন্ধিকাল মানে কি বলতো? এই যে তোমাদের বয়সন্ধিকাল চলতেছে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঝুঁকি বা চ্যালেঞ্জ সমূহ গুলো সম্পর্কে সচেতনতামূলক একটা পোস্টার বা লিফলেট তৈরি করা হলো। এই যে বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সচেতনতা। কিরকম সচেতনতা? যেমন শারীরিক এবং মানসিক সুস্থতা সকলের অধিকার, বয়সন্ধিকালে নিরাপত্তা নিশ্চিত করি সবার জন্য। ঠিক আছে, যেমন এখানে যৌন হয়রানি এবং নিপীড়ন বন্ধ করি, সমৃদ্ধ ও সাহসী সমাজ গড়ি। ঠিক আছে, এরকম। বয়সন্ধিকালে খাদ্য পুষ্টি নিশ্চিত করি, নিরাপদ মেধাশক্তি দেশ ও জাতি গড়ি, এরকম। তারপর শিশুর অধিকার নিশ্চিত করি, সুস্থ সবল জাতি গড়ি। নারী নির্যাতন বন্ধ করি, 109 নম্বরে কল করি। তারপরে এরকম ভাবে নমুনা প্রশ্ন তো 4 নম্বর থাকবে, 5 নম্বর প্রশ্ন থাকবে, এরকম। ঠিক আছে, সেখান থেকে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। তারপরে ঘ বিভাগ, লাস্টের যে বিভাগটা রয়েছে, এখানে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, মানে যেগুলোর উদ্দীপক থাকবে। যেমন এখানে 7টা প্রশ্ন থাকবে, 7টা থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে প্রত্যেকটাতে 8 মার্ক থাকবে। দেখছো এখানে 3 যোগ 5 মানে কি, প্রথমটাতে 3 মার্ক, মানে 2টা প্রশ্ন করে থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 2টা করে অংশ থাকবে। ক নম্বর, খ নম্বর, তো কতে 3, খতে থাকবে 5, টোটাল হবে 8 আর 5 8 40। তার মানে দেখছো এখানে মার্কের একটা ছড়াছড়ি, অনেক বেশি মার্ক। তো এখানে যেমন দেখো 1 নম্বর, তমার স্কুলে যাওয়ার পথে একটি স্বাস্থ্য কেন্দ্র পড়ে। প্রতিদিনই সে দেখে অনেক লম্বা লাইনে রোগীরা দাঁড়িয়ে থাকেন। মায়েরা শিশু কোলে নিয়ে কি করে থাকে, দাঁড়িয়ে থাকেন। বয়স্করা কেউ কেউ মাটিতে বসে থাকেন। তমা আজ দেখলো স্বাস্থ্য কেন্দ্রের সিঁড়ির কাছে একজন হুইল চেয়ারে বসা রোগী হাত তুলে ডাকছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। স্বাস্থ্য কেন্দ্রের এক পাশে ডাস্টবিন থাকলেও কেউ কেউ কাগজ, কলার খোসা মাটিতে ফেলতেছেন। তো মধ্যবয়স্ক 2 থেকে 3 জন লোক ভিড়ের মধ্যে রোগীদের গা ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট টানছে এবং উত্তক্ত করছে। এগুলো দেখে তমার মনটা খুব খারাপ হয়ে গেল। ক নম্বর প্রশ্ন, উপরের পরিস্থিতিতে রোগীরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যাখ্যা করো। তো উপরের যে পরিস্থিতি, রোগীরা মানসম্মত স্বাস্থ্যসেবা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, তাই না? স্বাস্থ্যসেবা পাওয়ার একটা মানবাধিকার। সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান, লিঙ্গ, তারপর যৌন বৈচিত্র্য ভেদে যে কোনো মানুষের মর্যাদার সাথে তার প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। শিশু ও বয়স্ক প্রতিবন্ধকতা এবং অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির জন্য বিশেষ অধিকার সমূহ উল্লেখ করা হলো। যেমন বৈষম্যহীন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। কোথা হতে এবং কার কাছ থেকে স্বাস্থ্যসেবা নিতে হবে সে বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। নিজ রোগের জন্য উপাত্ত সহজবোধ্য উপায়ে জানার অধিকার রয়েছে। রোগের জন্য তথ্য উপাত্ত গোপন রাখার অধিকার রয়েছে।
অপ্রাপ্তবয়স্ক ও আইনগত সিদ্ধান্ত নিতে অযোগ্য ব্যক্তির ক্ষেত্রে আইনগত অভিভাবকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। প্রয়োজনীয় তথ্যপত্র সহ স্বাস্থ্য শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। সর্বাবস্থায় রোগীর সম্মান বজায় রাখার অধিকার রয়েছে। উদ্দীপকের তমা একজন শিক্ষার্থী, সে প্রতিদিন একটি স্বাস্থ্য কেন্দ্রের পাশ দিয়ে স্কুলে যায়। সে নিয়মিত রোগীদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন, যা রোগীর জন্য অত্যন্ত কষ্টের। তাছাড়া মায়েরা শিশু কোলে দাঁড়িয়ে থাকা আরো অনেক বেশি কষ্টের বিষয়। উল্লেখ্য যে বয়স্ক ব্যক্তিরা স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে এসে দাঁড়িয়ে থাকতে পারবে না, ঠিক আছে, তারপর মাটিতে বসে থাকেন। তো তমা আরো দেখলো যে স্বাস্থ্য কেন্দ্রের সিঁড়ির কাছে একজন হুইল চেয়ারে বসা রোগীর হাত তুলে ডাকছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। তাছাড়াও উক্ত স্বাস্থ্য কেন্দ্র অপরিচ্ছন্ন, তাই বলা যায় স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা মানসম্মত স্বাস্থ্য সেবার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। 6 নম্বর হচ্ছে উক্ত পরিস্থিতি শারীরিক, মানসিক ও সামাজিক প্রভাব কি হতে পারে তা বিশ্লেষণ করো। দেখো, উক্ত পরিস্থিতি শারীরিক, উক্ত অঞ্চলের লোকদের উপর মানসিক ও সামাজিক নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্য ভালো রাখা প্রয়োজন। স্বাস্থ্য হলো শারীরিক ও মানসিক সামাজিক সুস্থতার একটা অবস্থা, যেখানে কোনো রোগ কিংবা অসুস্থতা থাকে না। তবে অসুস্থ হলে প্রত্যেকেরই স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। উদ্দীপকে বর্ণিত স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে উক্ত স্বাস্থ্য কেন্দ্রের সেবাগ্রাহীরা প্রকৃত সেবা না পাওয়ায় তাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও নেতিবাচক প্রভাব পড়বে। আর শারীরিক ও মানসিক ভাবে অসুস্থতা সামাজিক স্বাস্থ্য অর্থাৎ পারস্পরিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়বে। কেননা মানুষের যখন শরীর খারাপ হয়, তাই না, মানে অস্বস্তি বোধ করে বা শরীর খারাপ, তখন শারীরিক অসুস্থতার প্রভাব মনেও নেতিবাচক প্রভাব ফেলে, তাই না, মানে মানসিক ভাবেও তখন ভেঙে পড়ে। তেমনি ভাবে মন খারাপ হলে সামাজিক স্বাস্থ্য অর্থাৎ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে ঝগড়া, কাটাকাটি ইত্যাদি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সর্বোপরি মানসম্মত স্বাস্থ্য সেবার অভাবে অসুস্থতার হার ক্রমশ বাড়বে, যেটি অত্যন্ত নেতিবাচক তথা ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। তো এইভাবে এটার ব্যাখ্যা মানে আমরা উত্তরটা লিখতে পারি। এরপর 2 নম্বর প্রশ্ন। এখানে দেখো প্রথম চিত্র, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রে উল্লেখিত খেলাটির নাম উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো। এখানে 3 মার্ক থাকবে। তো এখানে এইটার নাম হচ্ছে হুইল চেয়ারে বাস্কেটবল খেলা। হুইল চেয়ার বাস্কেটবল এমন এক ধরনের খেলা যেটি শারীরিক ও প্রতিবন্ধী, বিশেষ করে যারা হাঁটতে পারে না এমন প্রতিবন্ধীরা হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে পারে। প্রতিটি দলে অতিরিক্ত 2 জন খেলোয়াড় সহ মোট 7 জন খেলোয়াড় থাকে। খেলার সময় 5 জন করে খেলোয়াড় খেলে। স্কুলের শিক্ষার্থীদের আনন্দের জন্য খেলার আইন কানুন শিথিল থাকবে। এক্ষেত্রে বাস্কেট রিং এর উচ্চতা এবং মাঠের সাইজ ছোট হতে হবে, ঠিক আছে। তারপরে খ নম্বর, প্রথম এবং দ্বিতীয় চিত্রের আলোকে উল্লেখিত ব্যক্তিদের প্রতি আমাদের করণীয় কি হতে পারে বিশ্লেষণ করো। তো প্রথম এবং দ্বিতীয় চিত্রের আলোকে উল্লেখিত প্রতিবন্ধী শিক্ষার্থী সেই ব্যক্তিদের প্রতি আমাদের করণীয় হলো তাদের প্রাপ্য অধিকার সমূহ তাদের নিশ্চিতকরণে সার্বিক সহায়তা প্রদান করতে হবে। প্রথম চিত্রে প্রতিবন্ধীরা হুইল চেয়ারে বসে কি করছে, বাস্কেটবল খেলে। আর দ্বিতীয় চিত্রে ইউনিফাইড অ্যাথলেটিক্স এর চিত্র পরিলক্ষিত হচ্ছে। ইউনিফাইড অ্যাথলেটিক্স হলো এমন এক ধরনের খেলা যেটিতে চোখে দেখা যায় না, ঠিক আছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ইউনিফাইড পার্টনার বা সাধারণ শিক্ষার্থী একসঙ্গে হয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দৌড়ানোর সময় প্রতিবন্ধী এবং ইউনিফাইড প্যাটার্নে যারা রয়েছে পার্টনাররা সাধারণ শিক্ষার্থী বা প্রতিবন্ধী নয় এমন শিক্ষার্থী হাত বাঁধা থাকে, ঠিক আছে। মানে যাদের প্রতিবন্ধী নয় তাদের হাত বাঁধা থাকে। একজনের ডান পাশের সঙ্গে অপরজনের বাম পাশ কি করে রাবার দিয়ে বাঁধা থাকবে। এভাবে যে পার্টনার সবার আগে যাবে তারা হবে কি জয়ী। সুস্থ স্বাভাবিক শিক্ষার্থী বা ব্যক্তিদের যেমন জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণের অধিকার, সুযোগ এবং অর্জন রয়েছে, তেমনি প্রতিবন্ধীদেরও রয়েছে। আমাদের দেশে সরকার প্রতিবন্ধীদের জন্য সকল প্রকার খেলাধুলা সহ অন্যান্য বিনোদনমূলক ক্ষেত্রে কি করেছে, অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। এছাড়াও জাতীয় পর্যায়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক যে সংগঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বের ব্যবস্থা, দেশে বিদেশে ক্রীড়া এবং সাংস্কৃতিক বিষয়ক কার্যক্রম বা প্রতিযোগিতা প্রতিবন্ধীদের পাঠানো এবং প্রয়োজনীয়
আর্থিক সহযোগিতার ব্যবস্থা রয়েছে। এত বড় বড় লাইন তোমরা এত লিখতে পারবে না, ঠিক আছে? ছোট ছোট করে লাইন লিখবা। আর এই যে এত কিছু আমি উত্তর দিলাম, এত তো তুমি লিখবাই না, আর এত তো মুখস্থ করবাই না, এগুলো জাস্ট তুমি বুঝে যাবা, তারা নিজের মতো করে লিখবা। তাই প্রথম এবং দ্বিতীয় চিত্রের প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলার অধিকার সহ যাবতীয় অধিকার নিশ্চিতকরণে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। ফলশ্রুতিতে প্রতিবন্ধী ব্যক্তি শারীরিক মানসিক স্বাস্থ্যের মনোনয়ন করা আরো সহজ হবে। তারপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, মিতা নবম শ্রেণীতে পড়ে। প্রতিদিন ওরা কি করে, কয়েকজন বন্ধু মিলে বিদ্যালয়ে যায়। সহপাঠী রাহাত মাঝে মাঝে তাদের সাথে যাতায়াত করে, কিন্তু ইদানিং রাহাতের আচরণে ওরা বিব্রত বোধ করে, কারণ রাহাত প্রায় অন্য মেয়েদের বিরূপ মন্তব্য করে, উপহাস করে, টিচ করে। হ্যাঁ, এরকম কিছু ছেলে পেলে এরকম হয়, নতুন নতুন যখন বয়ঃসন্ধিকাল চাল চলে, তখন তাদের এরকম মাথার ভিতরে এরকম দুশ্চিন্তা আসে, ঠিক আছে? এরকম ধরনের মাথায় শয়তান ঘুরপাক হয়, গিয়ে পড়া ছেলেদের কি করে সাথে আড্ডা দেয়। এ ব্যাপারে তাকে কিছু বললে সে রেগে যায়। 1 নম্বর প্রশ্ন, ক নম্বর, রাহাতের আচরণকে কি বলা যায়? রাহাতের যে আচরণকে শুদ্ধাচারের অভাব হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকে দেখা যাচ্ছে রাহাত বিদ্যালয়ে যাওয়ার আসার পথে মিতা ও অন্যান্য মেয়ে বন্ধুদের সাথে বিরূপ মন্তব্য এবং উপহাসমূলক আচরণ করে। রাহাতের এই ধরনের আচরণ স্পষ্টত শুদ্ধাচারের পরিপন্থী, কেননা শুদ্ধাচার বলতে বোঝানো হয়েছে নিজে কোন রকম অন্যায় না করা, অন্যায় সুবিধা না নেওয়া, কোথাও অন্যায় হতে দেখলে সচেতন করা, নিজে অন্যায় প্রতিকার করতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া। কিন্তু রাহাত এসবের কোনো কিছুরই করে না, পাত্তা দেয় না। এই বয়সে যেখানে তার মধ্যে নৈতিকতা ও কর্তব্যবোধ জাগ্রত থাকার কথা, সেখানে সে সহপাঠীকে উত্ত্যক্ত করছে। এটা নিঃসন্দেহে রাহাতের জন্য শুদ্ধাচারের পরিপন্থী কাজ। এই গর্হিত কাজ থেকে রাহাতকে দ্রুত শুদ্ধাচারের দিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপরে উল্লেখিত পরিস্থিতিতে মিতাদের করণীয় বিশ্লেষণ করো। কি করবে তারা? উল্লেখিত পরিস্থিতিতে মিতাদের করণীয় হচ্ছে রাহাতকে শুদ্ধাচারের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করা। এক্ষেত্রে মিতা এবং তার সহপাঠীরা মিলে প্রথমে রাহাতকে কি করবে, নিয়ে বসে সমস্যা সম্পর্কে বুঝিয়ে নিবৃত্ত করতে পারে, মানে বোঝাতে পারে যে দেখ এইগুলো ভালো না, এগুলো করিস না, মেয়েদের উত্ত্যক্ত করা, তারপরে গাঁজা মদ খায় এরকম ভাবে ঘুরে টুরে বেড়ানো, এগুলো ভালো না। যদি সে না বোঝে, সে নিজের ভুল জায়গা থেকে ফিরে আসতে না চায়, তাহলে শ্রেণী শিক্ষককে বিষয়টি জানাতে হবে। শ্রেণী শিক্ষককে অবহিত করার মাধ্যমে রাহাতকে নিবৃত্ত করা না যায় তা বা শুদ্ধাচারের দিকে ফিরিয়ে আনা না যায়, তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করে বাবা মায়ের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। মূলত এভাবে চেষ্টা করলেই মিতা এবং তার বন্ধুরা মিলে রাহাতকে শুদ্ধাচারের দিকে ফিরিয়ে আনতে পারবে বলে আমি মনে করি। তো আমাদের চারপাশে, তোমাদের ভিতরে প্রায় 70% পোলাপান এরকম, বাইরে তারা অনেকে 70% হচ্ছে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে এরকম, কিন্তু ডিরেক্টলি মনে করো 20% ছেলেরা এরকম, মেয়েরাও কিছু কিছু আছে। যেমন দেখো, স্কুল চলাকালীন সময় স্কুলে না যে তারা পাশে কোনো জায়গায় আড্ডা মারে, সেখানে যে বিড়ি খায়, সিগারেট খায়। তারপরে এগুলো তো একটু নিচু পর্যায়ের। আরো যেটা হচ্ছে বেশি, সেটা হচ্ছে তারা সেখানে যে গাঁজা খায়, মদ খায়, এরকম করে, মেয়েদের টিচ করে, আরো অনেক অনেক অসামাজিক কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে যায়। তো এইরকম করে, এগুলো থেকে তাদেরকে অবশ্যই ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করতে হবে, তাদেরকে অবশ্যই মানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। ধর্মীয় শিক্ষার অভাবেই এরকম হচ্ছে, পিতামাতা সচেতন না। হ্যাঁ, তারপরে শিক্ষকরাও ভয়ে আতঙ্কে থাকে। মনে করো যে পরিস্থিতি তৈরি হচ্ছে দিনকে দিন, শিক্ষকদের তো সম্মান করেই না, বরং তাদেরকে বন্ধুর সমতুল্য মনে করে না, তাদের চেয়েও নিচু পর্যায়ে মনে করে। এখন শিক্ষকও তো তাদের চাকরির ভয় আছে, মাত্র বেতন পায়, কতই বা বেতন পায়, 15-20 হাজার টাকা হাইয়েস্ট, সেই বয়সে যায় 20-22 হাজার টাকা হয়তো বা পেতে পারে। তো 15,000 বা 18,000 যদি পায়, তো শহরের যে বা গ্রামের টিচার গুলা তো ঘর বাড়ি ভাড়া দেবে কিভাবে? 15,000 টাকা থেকে 30,000 টাকা সে ঘর ভাড়া, এই চাকরি দিয়েই চলে না। তারপর যদি চাকরিটা নাই থাকে, তাহলে তো আরো অবস্থা খারাপ হবে। তার জন্য তারাও ভয়ে কিছু বলতে চায় না, তাই না? এই জন্য দিনকে দিন এরকম মানবতার চরম পর্যায়ে চলে যাচ্ছে এদের মানসিকতা। যে কোনো স্কুলে এইখানে প্রচুর পরিমাণ ছেলেপেলে এরকম খারাপ রয়েছে। তো এখানে দেখো 4 নম্বর প্রশ্ন, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র।
উদ্দীপকের প্রথম চিত্রের পোস্টারটির উপকারিতা ব্যাখ্যা করো। তো এখানে প্রথম চিত্র, উপরের প্রথম চিত্রে পোস্টারটি ডেঙ্গু সতর্কতা বিষয়ে শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে সচেতন করেছে। প্রথম চিত্রটিতে ডেঙ্গু সতর্কতা শিরোনামে দুটি পোস্টার দেখা যাচ্ছে। একটি পোস্টারে লেখা আছে জমাটবদ্ধ পানি পরিষ্কার করা, এবং অপরটি কি করে পোস্টার লেখা আছে বাড়ি বিদ্যালয়ের আশেপাশ পরিষ্কার রাখা। এই দুটি পোস্টারে লেখা এবং ছবি দেখে শিক্ষার্থী এবং সাধারণ জনগণ ডেঙ্গু সচেতনতা বিষয়ে উদ্বুদ্ধ হবে এবং নিজেরাও সচেতন হবে বা সার্বিক স্বাস্থ্য সেবার মানে উপকারকে নির্দেশ করে। আর এখানে খ নাম্বার হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিক যে স্বাস্থ্যের দ্বিতীয় বিজ্ঞাপন যেটা, তার প্রভাব মূল্যায়ন করতে হবে। এখানে দ্বিতীয় রয়েছে ফেসবুকে দেওয়ানো হয়েছে, ঠিক আছে, বিজ্ঞাপন শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের দ্বিতীয় বিজ্ঞাপনটির সামান্য কিছু ইতিবাচক প্রভাব থাকলেও নেতিবাচক প্রভাবও রয়েছে। শারীরিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব, মিডিয়া অনেক সময় বিভিন্ন ধরনের জাঙ্ক ফুডের বিজ্ঞাপন দেখে তা খেতে উদ্বুদ্ধ করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া মিডিয়া আসক্তি দীর্ঘকালীন শারীরিক অসুস্থতার কারণ হয়ে যায়, তাই না? মানসিক স্বাস্থ্যে ক্ষতি হতে পারে, মিডিয়ার বিজ্ঞাপন দ্বারা অনেক সময় প্রতারিত হওয়ার ক্ষেত্রে তৈরি হয়, এতে মানসিক চাপ সৃষ্টি হয়, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমন দেখো, মিডিয়া ব্যবহার করার মাধ্যমে কি করা হয়, অনলাইনে প্রতারণামূলক ব্যবসা প্রচলন করা হয়। এখানে মনে করো একটা বিজ্ঞাপন দেওয়া হয় এরকম যে লোভনীয় বিজ্ঞাপন, যে এখানে মনে করো মাত্র 10,000 টাকায় আইফোন কিনেন, ঠিক আছে, বা এরকম থাকে না মাঝে মাঝে, যে মনে করো একটা 30,000 টাকা জিনিস এখানে 5,000 টাকায় এরকম অফার দিছে। তো তুমি তো একদম জানো না কিছু, মনে করো যারা জানে না তারা তো করো মাশাআল্লাহ পেয়েছি, কিনে নি, তখন তুমি টাকা দিবা, ঠিক আছে, টাকা দিলে ওটা তোমাকে আর ব্যাক দেবে না, ঠিক আছে, কিছু বলবে যে 50% অ্যাডভান্স দিতে হবে, ওই টাকা দিবা, তারপরে সেটা যোগাযোগ করবে না। বাংলাদেশে মানুষ এত সচেতন হচ্ছে, কিন্তু তারপরে এই ধরনের ব্যবসা কিভাবে থাকে আমার এটা মাথায় আসে না। তারা এটা কেনে, ঠিক আছে, যারা কেনে তারা তো আমাদের মধ্যেই কেউ কেনে, তো আমাদের ভিতরে যারা কেনে তারা এরকম অসচেতন লোক কিভাবে হতে পারে, আমি সেটা মাথায় আসে না। যে একটা জিনিস তুমি ক্রয় করবা, তুমি হোম ডেলিভারি করো, তারপরে তো সেটা বিশ্বস্ত কোনো পেজ বা ওয়েবসাইট থেকে দেওয়া যায়, দারাজ থেকে অর্ডার করো, তারপরে এরকম যে সমস্ত আছে সেগুলো করো, যেগুলো মনে করো ফলোয়ার রয়েছে প্রায় 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ, যে যাদেরকে সবাই চেনে, এরকম কোন ওয়েবসাইট থেকে বা পেজ থেকে তুমি অর্ডার করো, কিন্তু তুমি অর্ডার করো 100-200 ফলোয়ার, তারাই হচ্ছে মূলত কি বলতো এই প্রতারক। এরপর সামাজিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব, মিডিয়ার অপব্যবহারের ফলে সামাজিক কিশোরীরা মনের অজান্তে অনেক ধরনের অপরাধে জড়িয়ে পড়ে, এতে সামাজিক বিশৃঙ্খলা এবং অস্থিরতা তৈরি হয়। এরপরের প্রশ্নটা 5 নম্বর, করিম স্যার গণিতের শিক্ষক, তিনি প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হন এবং নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে কি করেন, ত্যাগ করেন, চলে যান। আব্দুল করিম স্যার নিয়মিত ক্লাস নেন। এই ধরনের, এই যে আমি কোনো টিচারকে এই ধরনের নাম ব্যবহার করতে নিষেধ করব, আর এই ধরনের নাম ব্যবহার করতে হলে তার নামের আগে তো অবশ্যই আব্দুল করিম ব্যবহার করতে হবে, তাই না? করিম তো আল্লাহ তাআলার একটা নাম, তা আব্দুল করিম ব্যবহার করতে হবে, অবশ্যই এটা যেন খেয়াল থাকে সবার। নিয়মিত ক্লাস নেন এবং শ্রেণীর কাজ শ্রেণীতেই শেষ করেন, বাড়ির কাজ কম দেন। তাছাড়াও সবসময় তিনি শিক্ষার্থীদের নানা রকম ভালো কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। প্রধান শিক্ষক তাকে খুব পছন্দ করলেও কয়েকজন শিক্ষক তাকে নিয়ে উপহাস এবং হাসি ঠাট্টা করেন। কারণ হচ্ছে কি, স্যারদের ভিতরে এরকম প্রচুর পরিমাণে হিংসাত্মক মনোভাব রয়েছে, এটা আমি নিজেই ভুক্তভোগী। আমিও একটা স্কুলে জব করেছি, তো আমি জানি যে আমাকে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণ পছন্দ করত, পুরা স্কুলে সবাই আমাকে পছন্দ করত, বন্ধুর মতো পছন্দ করত। তাই দেখে অন্যান্য টিচারদের অনেক জ্বালাতন সহ্য জ্বালা পোড়া হয়ে যায়। তো এরকম প্রত্যেকটা স্কুলে রয়েছে এ ধরনের মন মানসিকতা। এইটা হচ্ছে কি বলতো, লো মন মানসিকতা যাদেরকে বলা হয়, হীন মন মানসিকতা, মানে টিচারদের মন মানসিকতা এরকম হবে, এটা থেকে এই সমস্ত টিচার থেকে হচ্ছে এটা জাতির কলঙ্ক। এদের দ্বারা তো কখনোই যারা হচ্ছে শিক্ষার্থী রয়েছে তারা তো উপকৃত কখনোই হতে পারে না। 4 নম্বর প্রশ্ন, করিম সাহেবের কার্যকলাপকে কি বলে অভিহিত করা যায়?
আব্দুল করিম স্যারের কার্যকলাপকে শুদ্ধাচার হিসেবে অভিহিত করা যায়। উদ্দীপকের আব্দুল করিম স্যার গণিতের শিক্ষক। তিনি প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হন এবং নির্দিষ্ট সময়ে বিদ্যালয় ত্যাগ করে চলে যান। এছাড়া তিনি নিয়মিত ক্লাস নেন, শ্রেণীর কাজ শ্রেণীতেই তিনি শেষ করেন এবং বাড়ির কাজ কম দেন, যা একজন আদর্শ এবং নীতিবান শিক্ষকের বৈশিষ্ট্যকে নির্দেশ করেছে। এ ধরনের কার্যক্রম সম্পাদন করাকে শুদ্ধাচার চর্চা নামেও অভিহিত করা যায়। যে কাজে নিজের, অন্যের, সমাজ এবং দেশের ভালো হয় এবং যে কাজগুলো করার জন্য কেউ বলেনি বা চাপ দেননি, বরং নিজ থেকেই দায়িত্ব নিয়ে সম্পাদন করাকে শুদ্ধাচার বলা হয়। তাই আমরা আব্দুল করিম স্যারের কর্মকাণ্ডকে, কার্যক্রমকে শুদ্ধাচার চর্চা নামে অভিহিত করতে পারে। ঠিক আছে, এইভাবে আর কি। তারপরে আব্দুল করিম সাহেবের কার্যক্রম কিভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করতে পারে বিশ্লেষণ করতে হবে। যেমন দেখো, এখানে আব্দুল করিম স্যারের কার্যক্রম শিক্ষার্থীদেরকে ইতিবাচক ভাবে শুদ্ধাচারের প্রতি উদ্বুদ্ধ করে। শুদ্ধাচার বলতে নিজে অন্যায় কাজ না করা, কাউকে অন্যায় করতে দেখলে সাধ্য অনুযায়ী বাধা দেওয়া, নিজের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করা প্রভৃতিকে বোঝায়। অর্থাৎ নৈতিকতা, কর্তব্যবোধ ও সততা দ্বারা পরিচালিত কাজকে শুদ্ধাচার বলে। এক্ষেত্রে উদ্দীপকের শিক্ষক আব্দুল করিম সাহেবের সার্বিক কার্যক্রম শুদ্ধাচার চর্চাকে নির্দেশ করেছে। আমরা জানি শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। এখানে একজন আদর্শ শিক্ষক হিসেবে আব্দুল করিম সাহেব তার শিক্ষার্থীদেরকে এভাবেই তৈরি করেছেন। তার পাঠদান এবং আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে শুদ্ধাচারের চর্চা করবে বলে আশা করা যায়। তবে শিক্ষক যদি এরকম না হয়ে, যদি শিক্ষকের ভিতরে এরকম হিংসা, তারপরে বিদ্বেষ থাকে, তাই না, এরকম যদি ছোট লোকের মতো আচরণ করে, তাদের সাথে যদি মানে শিক্ষকের যে গুণাগুণ বা আদর্শ থাকা উচিত সেগুলো যদি তার না থাকে, তাহলে সেই শিক্ষকের কাছ থেকে তো শুধুমাত্র অঙ্ক শেখা যায় না। অঙ্ক হয়তো বা শেখা যায়, কিন্তু নৈতিকতার তো কোনো শিক্ষা লাভ করা যায় না। নৈতিকতার থেকে দন্তন্যও শেখা যায় না। ঠিক আছে, তো এরকম শিক্ষক আমাদের প্রয়োজন নাই। আমাদের শিক্ষকের প্রয়োজন হচ্ছে ওই সমস্ত শিক্ষক যেমনটা উদ্দীপকের লেখা, তাই না, শুদ্ধাচার রয়েছে, এরকম শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুদ্ধাচার আছে যাদের ভিতর, ঠিক আছে, নৈতিকতা রয়েছে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আছে তারা। তো এরকম 5টা প্রশ্ন এরকম দিলাম, 6 নাম্বার 7 নাম্বার এরকম থাকবে। ঠিক আছে, এখান থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, এই নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ ইমো আছে, আজই যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। পরবর্তীতে জানুয়ারিতে ভর্তি হতে গেলে কিন্তু টাকা পয়সা বেশি লাগবে। যেমন এখন আমরা অফারে 550 টাকায় প্রত্যেক মাসে দিচ্ছি। এখানে টাকা ভর্তির জন্য এক্সট্রা কোনো টাকা নিচ্ছে না, কিন্তু জানুয়ারির দিকে ভর্তি হলে কিন্তু এক্সট্রা টাকা দেওয়া লাগবে, এবং এখানে 600 টাকা করে আমরা তখন ধরবো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।